প্রথমত ভিডিওটি সময় নিয়ে দেখবে। দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের ভৌমজলের কার্য এখানে সবিস্তার আলোচনা করা হয়েছে। অত্যন্ত সরল ভাষায় নোট আকারে এই ভিডিওটি করা হয়েছে এবং সেগুলি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি আশ্বস্ত করছি এর বাইরে উচ্চ মাধ্যমিকে এই অংশ থেকে কোনো প্রশ্নই আসবে না এবং যা লেখা আছে সেটুকু লিখলেই সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে। তোমাদের যা অসুবিধা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এখান থেকে আমরা শিখব ভৌমজলের সংজ্ঞা, এটা 1 নম্বরের জন্য আসতে পারে। 2 ভৌমজলের নিয়ন্ত্রক, এটা 2 বা 3 নম্বরের জন্য আসতে পারে। 3 ভৌমজলের প্রকারভেদ, এটা 2 বা 3 নম্বরের জন্য আসতে পারে। 4 ভৌমজলের স্তরবিন্যাস, একই ক্রুড, একই টার্ড এবং একই ফিউজ, এটা 1 অথবা 2 নম্বরের জন্য ম্যাক্সিমাম আসতে পারে, সংজ্ঞা এবং উদাহরণ সহ দিতে হবে। 5 ভৌমজলের সংবহন, ভৌমজলের সংবহন আলাদা করে আসবে না, এখান থেকে এমসিকিউ আসতে পারে। 6 নম্বর প্রস্রবণ এবং প্রস্রবণ রেখা কি, এটা 1 নম্বর আসতে পারে। 7 প্রস্রবণের শ্রেণীভাগ, এটা 4 বা 5 নম্বরের জন্য আসতে পারে। 8 আর্টিজিও কূপ এবং গিজার, এটা সম্পূর্ণ আলাদা করে আসতে পারে, আর্টিজিও কূপ আলাদা, গিজার আলাদা। 9 ভৌমজলের গুরুত্ব, এটা 2 বা 3 নম্বরের জন্য আসতে পারে। প্রথমে ভৌমজল কি সেটা একটু জেনে নেব। বৃষ্টিপাত হলে বৃষ্টিপাতের জল মোট 3টি অংশে বিভক্ত হয়। বৃষ্টিপাতের কিছু অংশ বাষ্পীভূত হয় এবং মহাকাশে মিশে যায়, কিছু অংশ ভূপৃষ্ঠ বরাবর স্থানান্তরিত হয় এবং খাল, বিল, নদী, ড্রেন বা কোনো নিচু জায়গায় গিয়ে সঞ্চিত হয়। আর কিছু অংশ ভূপৃষ্ঠের নিচে ধীরে ধীরে মাটির কণাগুলির মধ্য দিয়ে প্রবেশ করে, যেটাকে অনুস্রাবণ বা ইনফিল্ট্রেশন বলে, এবং মাটির কণার মধ্যে সেই জলগুলো আবদ্ধ থাকে। একে বলা হয় ভৌমজল। ভৌমজল কি? ভৌমজল হলো ভূগর্ভে মাটি, রেগুলিত কিংবা শিলারন্ধ্রে, শিলারন্ধ্রে মানে শিলা কণার মধ্যবর্তী যে ফাঁকা জায়গায় জল অবস্থান করে, সেই জলকে ভৌমজল বা ভূজল বা উপপৃষ্ঠীয় জল বলে। পরবর্তী টপিক ভৌমজলের নিয়ন্ত্রক। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় এটি 3 বা 4 নম্বরের জন্য আসে। ভৌমজল নিয়ন্ত্রক বলতে কি? বৃষ্টির জল অথবা বরফ গলা জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলের যোগান দেয়, সেটা আমরা আগেই জেনেছি। কিন্তু সব স্থানে এই জল সমানভাবে প্রবেশ করে না, অর্থাৎ কোথাও ভৌমজল বেশি সঞ্চিত হয়, কোথাও ভৌমজল কম সঞ্চিত হয়। এর কারণগুলি হলো, এই কারণগুলিকেই নিয়ন্ত্রক বলা হয়। 1 নম্বর কারণ বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। বৃষ্টিপাতের পরিমাণ মানে কত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, কোথাও বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে। আর স্থায়িত্ব বলতে বোঝানো হয় যে কত সময় ধরে বৃষ্টি হচ্ছে, সেটা 2 ঘন্টা হচ্ছে না সারাদিন ধরে হচ্ছে। এর ওপর নির্ভর করে ভূ অভ্যন্তরে বা ভৌমজলের পরিমাণ কত হবে। সব স্থানে সমান পরিমাণ বৃষ্টি হয় না। যে স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে ভৌমজলের পরিমাণ বেশি হবে, যে স্থানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে ভৌমজলের পরিমাণ কম হবে। স্থায়িত্ব, স্থায়িত্ব বলতে কত সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে তা বোঝায়। অধিক সময় ধরে বৃষ্টিপাত হলে ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ অধিক সময় ধরে বৃষ্টিপাত হলে বেশি পরিমাণ জল ভূপৃষ্ঠে সঞ্চিত হবে এবং ভূপৃষ্ঠ থেকে চুইয়ে চুইয়ে নিচের দিকে ভৌমজলের যোগান দেবে। কম পরিমাণ বৃষ্টি হলে এর পরিমাণটা কম হবে। 2 নম্বর পয়েন্ট শিলা ও মৃত্তিকার সছিদ্রতা ও প্রবেশ্যতা। শিলা বা মৃত্তিকা ছোট বড় নানা কণা দ্বারা গঠিত। আমরা প্রথম যে চিত্রে দেখেছিলাম যে ছোট ছোট কণা বা ছোট বড় কণা দ্বারা গঠিত। এই মৃত্তিকা কণার মধ্যে যে ফাঁকা বা শূন্য স্থান থাকে তাকে ছিদ্র বা রন্ধ্র বলে, এটাকে অনুছিদ্র স্থানও বলা হয়। রন্ধ্রের সংখ্যা বা পরিমাণ এবং আয়তন বেশি হলে ভৌমজলের পরিমাণ বেশি হবে। কারণ কি? রন্ধ্র যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণ জল ভূ অভ্যন্তরে প্রবেশ করবে। মাটি কণাগুলোর মধ্যে যদি রন্ধ্র কম থাকে, কম পরিমাণ জল ভূ অভ্যন্তরে প্রবেশ করবে। রন্ধ্রের মধ্য দিয়ে জলের চলাচলের ক্ষমতাকে প্রবেশ্যতা বলে, অর্থাৎ ওই রন্ধ্র থেকে
কত দ্রুত হারে জল ভেতরে যাচ্ছে, এটাই হচ্ছে প্রবেশ্যতা। যে শিলার প্রবেশ্যতা বেশি, মানে যে শিলার কণাগুলোর মধ্য দিয়ে জল দ্রুত প্রবেশ করে তার প্রবেশ্যতা বেশি, সেখানে অধিক পরিমাণ জল ভৌমজল সঞ্চিত হয়। যেমন চুনাপাথর, বেলে পাথর প্রভৃতি শিলার ক্ষেত্রে জলের প্রবেশ্যতা অনেক বেশি। কিছু কিছু শিলা যেমন হচ্ছে কাদা পাথর বা কাদা মাটি, এর প্রবেশ্যতা অনেক কম। 3 নম্বর পয়েন্ট, ভূমির ঢাল। ভূমির ঢাল অধিক হলে জল দ্রুত গড়িয়ে যায়, ফলে ভূ অভ্যন্তরে জল বিশেষ প্রবেশ করতে পারে না, ফলে ভৌমজলের পরিমাণ কম হয়। যেখানে ভূমির ঢাল বেশি হবে সেই অঞ্চলে জল দ্রুত গড়িয়ে নিচের দিকে চলে যাবে, ফলে জল ভূপৃষ্ঠের সঙ্গে অল্প সময় সংযোগ থাকে, ফলে নিচের দিকে অনুস্রাবণের পরিমাণ কম হয়। যদি সমতল হয়, সমতলে জলের ধীর গতি হয়, ফলে কি হচ্ছে, অনেক সময় ধরে জল জমা থাকে এবং অনেক সময় ধরে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে, ফলে সেখানে ভৌমজলের পরিমাণ বেশি হবে। 4র্থ পয়েন্ট, প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার উপস্থিতি। প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তর কি সেটা একবার জেনে নেব। আমরা এখানে দেখেছিলাম যে উপরে বৃষ্টি হওয়ার পর ধীরে ধীরে ভৌমজল নিচের দিকে প্রবেশ করে, অর্থাৎ যে শিলাস্তরের মধ্য দিয়ে প্রবেশ করে সেই শিলাস্তরকে বলা হয় প্রবেশ্য শিলাস্তর। আবার ভৌমজল প্রবেশ করতে করতে কিছু শিলা আছে যার মধ্য দিয়ে আর প্রবেশ করতে পারে না, তাকে বলা হয় অপ্রবেশ্য শিলাস্তর। অর্থাৎ কি, এই শিলাস্তরের মধ্য দিয়ে জল যেতে পারে না, এটাকে বলা হয় অপ্রবেশ্য শিলাস্তর। প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকলে জলের নিম্নগতি বাধাপ্রাপ্ত হয়, ফলে ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে ব্যাপারটা হচ্ছে, যদি উপরিভাগে প্রবেশ্য শিলাস্তর থাকে এবং তার নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকে, তাহলে বৃষ্টির জল প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে এসে এই অপ্রবেশ্য শিলাস্তরে জমা হবে, ফলে ভৌমজলের পরিমাণ বৃদ্ধি পাবে। উপরিভাগে অপ্রবেশ্য শিলা এবং নিচে প্রবেশ্য শিলা থাকলে জল প্রবেশ করতে পারে না, ফলে ভৌমজল কম হয়। উপরিভাগে অপ্রবেশ্য শিলাস্তর, এই চিত্রে এই উপরে অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে। অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য এই বৃষ্টির জল এখানে প্রবেশ করতে পারছে না, এই অংশে প্রবেশ করতে পারছে না, ফলে কি হচ্ছে, ভৌমজলের পরিমাণ কম হচ্ছে। 5 নম্বর পয়েন্ট, বাষ্পীভবন। বাষ্পীভবন অর্থাৎ জল বাষ্পে পরিণত হওয়া। বেশি উষ্ণ অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি হওয়ায় ভৌমজল কম হয়। এ কারণে মরু অঞ্চলে ভৌমজল কম। যে অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি সেখানে মাটির জল বাষ্পীভূত হয়ে যায়, ফলস্বরূপ সেখানে ভৌমজলের পরিমাণ কম হয়। এবার আসি ভৌমজলের প্রকারভেদ। ভৌমজল সাধারণত 4 প্রকারের হয়। 1 নম্বর, আবহয়িক জল বা মেটিওরিক ওয়াটার। বৃষ্টির জল, তুষারগলা জল, শিশির, কুয়াশা, অর্থাৎ যেগুলো আবহাওয়া বা বায়ুমণ্ডলে তৈরি হয়। বৃষ্টির জল বায়ুমণ্ডলে, তুষারগলা জল বায়ুমণ্ডলে, শিশির কুয়াশা বায়ুমণ্ডলে মানে ভূপৃষ্ঠের উপরিভাগে প্রভৃতি ভূপৃষ্ঠে পতিত হয়ে ভূ অভ্যন্তরে ভৌমজলে পরিণত হলে তাকে আবহিক জল বলে। ইহা হচ্ছে ভৌমজলের মূল উৎস, অর্থাৎ ভৌমজল মূলত এই উৎসের উপর নির্ভর করে। 2 নম্বর পয়েন্ট, সহজাত জল। সহজাত জল বা কনেট ওয়াটার। সমুদ্র বা হ্রদের তলদেশে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় পাললিক শিলার মধ্যে সমুদ্র বা হ্রদের কিছু জল আবদ্ধ হয়, একে সহজাত জল বলে। অর্থাৎ সহজাত জল বলতে এখানে বোঝানো হচ্ছে, পাললিক শিলা সাধারণত আমরা জানি সমুদ্র বা হ্রদের তলদেশে পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। পলি কোটি কোটি বছর বা হাজার হাজার বছর ধরে পলি সঞ্চিত হয়ে জমাটবদ্ধ হয়ে এই শিলা গঠন করে। যখন এই পলি সঞ্চিত হয় বা জমাটবদ্ধ হয়, তখন ওই পলির মধ্যে কিছু পরিমাণ জল সঞ্চিত হয়, এটাই হচ্ছে সহজাত জল। 3 নম্বর পয়েন্ট, উৎসন্দ জল।
এই ইংলিশ টার্মেও পরীক্ষার সময় আসে, কিন্তু আলাদা আলাদা করে আসতে পারে। যদি একসঙ্গে আসে দুই নম্বরের থাকবে, আলাদা করে আসলে 1 নম্বরের থাকবে। উৎসন্দ কথাটির অর্থ উত্থানের মাধ্যমে ক্ষরণ। ভূ অভ্যন্তরে ম্যাগমার মধ্যে থাকা উত্তপ্ত ও খনিজপূর্ণ জল অগ্ন্যুৎপাতের সময় বেরিয়ে আসে, তাকে উৎসন্দ জল বা ম্যাগমা জল বলে। অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে যখন ম্যাগমা বেরোয় তখন তার মধ্যে যে গরম জল বেরিয়ে আসে তার থেকে, সেটাই হচ্ছে উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার। পরের টপিক বা পরের পয়েন্ট, মহাসাগরীয় জল বা ওসানিক ওয়াটার। অনেক সময় উপকূলভাগে সমুদ্রের জল শিলার মধ্যে দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে, একে মহাসাগরীয় জল বলে। সমুদ্রের তীরবর্তী অঞ্চল থেকে সমুদ্রের জল চুইয়ে চুইয়ে অভ্যন্তরে প্রবেশ করে, ভূ অভ্যন্তরে, সেটাই হচ্ছে মহাসাগরীয় জল বা ওসানিক ওয়াটার। টপিকের নাম ভৌমজলের স্তর বিন্যাস, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে জল প্রবেশ করছে সেটা কোন কোন স্তরে সজ্জিত রয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা। এর মধ্যে প্রথম আছে অ্যাকুইফার। অ্যাকুইফার ল্যাটিন ভাষা অ্যাকুই শব্দ অ্যাকুয়া অর্থাৎ জল এবং ফেড শব্দ ফেরে অর্থাৎ বহনকারী শব্দ থেকে এসেছে। যে স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয়। প্রবাহিত অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাবে, ক্ষরিত মানে বাইরে বেরোতে পারবে, এবং পরিপূরিত মানে পূরণ হবে হয় এবং জলের ভাণ্ডার রূপে অবস্থান করে, সেই স্তরকে অ্যাকুইফার বলে। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা লিখে রাখবে, মুখস্থ করে রাখবে। প্রবেশ্য শিলাস্তরের সমস্ত অংশই অ্যাকুইফার নামে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের অ্যাকুইফার আলোচনা করা হয়েছে। 1 নম্বর মুক্ত অ্যাকুইফার, এগুলি খুবই ইম্পর্টেন্ট। অপ্রবেশ্য শিলাস্তরের উপরে অবস্থিত সম্পৃক্ত প্রবেশ্য শিলাস্তরকে মুক্ত অ্যাকুইফার বলে। ছবিতে দেখে নেব। ছবিতে এই অপ্রবেশ্য শিলাস্তর, এই উপরে এই পুরোটা মুক্ত প্রবেশ্য শিলাস্তর, এটাকে বলা হচ্ছে মুক্ত অ্যাকুইফার। বৈশিষ্ট্যগুলো, এই জলবাহী স্তরের একটি জলপিঠ বা জলতল থাকে, এই কথাটা মনে রাখো, এটা আমি ছবিতে দেখিয়ে দেবো। জলতল অসমতল হয়, অর্থাৎ জলতল সমতল হয় না। জলতল বছরে বিভিন্ন সময় ওঠানামা করে, অর্থাৎ এই জলতল সারা বছর ধরে এক জায়গায় থাকে না, কখনো উপরে ওঠে কখনো নিচে নামে। একটি স্থায়ী জলতল থাকে যার নিচে জলতল নামে না, মানে সারা বছর ধরে একটা নির্দিষ্ট জলতলের নিচে জলতল নামে না। এখানে 4টে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝার দরকার আছে। উপরের ছবিতে চলে যাই। বলা হচ্ছে এই ধরনের অ্যাকুইফারে একটা জলতল থাকবে, অর্থাৎ ভূ অভ্যন্তরে জল প্রবেশ করে অপ্রবেশ্য শিলাস্তরের উপর জমাটবদ্ধ হবে। জমা হতে হতে তার একটা উপরিভাগ থাকবে। জলতল মানে জলের উপরিভাগ। অপ্রবেশ্য শিলাস্তরে জমা জলের যে উপরিভাগটা থাকছে সেটাকে বলা হচ্ছে জলতল। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছিল এই জলতল সমতল হবে না। এখানে সমান করে দেওয়া হয়েছে ঠিক, কিন্তু এই জলতল সমতল হবে না। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে এই জলতল ওঠানামা করে, অর্থাৎ যখন শুষ্ক সময় গ্রীষ্মকালের সময় বাষ্পীভবনের পরিমাণ বেশি থাকে, ফলস্বরূপ কী হয়, জল বাইরে বেরিয়ে যায়, ফলে এই জলতল কিছুটা হলেও নিচে নেমে যায়। এ কারণে বলছে যে জলতল সারা বছর এক জায়গায় থাকে না। পরের টপিক আবদ্ধ অ্যাকুইফার, খুব ইম্পর্টেন্ট টপিক এটি। দুটি অপ্রবেশ্য বা প্রায় অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে অবস্থিত জলবাহী স্তরকে আবদ্ধ অ্যাকুইফার বলে। অর্থাৎ দুটো অপ্রবেশ্য শিলাস্তর থাকবে, তার মাঝখানে প্রবেশ্য শিলাস্তর, একে বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। একে জলচাপযুক্ত বা আর্টেসিয়ান অ্যাকুইফারও বলা হয়। এই অ্যাকুইফারে এখানে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটিতে এই অংশে এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর এবং এই নিচেও এটা অপ্রবেশ্য শিলাস্তর। এর মাঝখানে যে শিলাস্তরটি রয়েছে সেই শিলাস্তরটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর। এই ধরনের শিলাস্তরকে বলা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। বৈশিষ্ট্য: 1 নম্বর, অপ্রবেশ্য শিলার মধ্যে অবস্থিত
প্রবেশ্য শিলাস্তর বাঁকযুক্ত হয়ে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়। এই প্রবেশ্য শিলাস্তরটি বাঁকযুক্ত হয়ে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়। এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে উন্মুক্ত হচ্ছে, এপাশেও ডান দিকে এদিকেও ভূপৃষ্ঠে উন্মুক্ত হচ্ছে বাঁকযুক্ত হয়ে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে জলের উপরিভাগকে জলচাপ পৃষ্ঠ বা পিজোমেট্রিক সারফেস বলে। এই জল চাপের মধ্যে থাকবে এবং এই জলের উপরিভাগের পৃষ্ঠ জলচাপ তল বা পিজোমেট্রিক স্তর বলা হয়। এই অংশটা হচ্ছে জলতল, এই অংশটাও জলতল। তাহলে এই স্তরটিকে বলা হচ্ছে জলচাপ তল বা পিজোমেট্রিক স্তর। সি, প্রবেশ্য স্তরে কূপ খনন করলে আর্টেজিও কূপ সৃষ্টি হয়। প্রবেশ্য স্তরে কূপ খনন করলে, প্রবেশ্য স্তর কোথায়? আমরা দেখেছি যে এই চিত্রে প্রবেশ্য শিলাস্তর, এটা প্রবেশ্য শিলাস্তর। যদি কেউ এখান থেকে এই স্তরের মধ্যে কূপ খনন করে, যেহেতু জল প্রচণ্ড চাপে থাকে এর জন্য এখান থেকে আপনা আপনি জল বেরিয়ে আসবে। এটাকে বলা হচ্ছে আর্টেসিয়ান অ্যাকুইফার। যেহেতু এটা আর্টেসিয় কূপ তৈরি করে সেজন্য এটাকে আর্টেসিয়ান অ্যাকুইফারও বলা হচ্ছে। 3 নম্বর, স্থানীয় অ্যাকুইফার। স্থানীয় অ্যাকুইফার মুক্ত জলবাহী স্তরের অন্তর্গত মূল জলতলের ওপরে, এখানে বলছে মূল জলতলের ওপরে, এই কথাটা মনে রাখতে হবে। জলতলের ওপরে চামচের মতো অথবা অবতল লেন্সের আকারে, চামচের মতো একটা অংশ বা লেন্সের আকারে অবস্থিত অপ্রবেশ্য শিলাস্তরের উপরে জল জমা হয়ে গঠিত অ্যাকুইফারকে স্থানীয় অ্যাকুইফার বলা হয়। অর্থাৎ এই ধরনের অ্যাকুইফারগুলো স্থানীয় ভিত্তিক গড়ে ওঠে। ছবিতে একটু দেখে নিই। বলা হয়েছে মূল জলতলের ওপরে, তাহলে মূল জলতল এখানে এ স্তরটা হচ্ছে মূল জলতল, এর ওপরে অবস্থিত চামচের মতো এই যে শিলাস্তরটি রয়েছে এটা চামচের মতো রয়েছে বা একটু বাঁকানো রয়েছে, এটি অপ্রবেশ্য শিলাস্তর। জল যখন এখান থেকে প্রবেশ করবে তখন এখানে অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য এর উপরে কিছুটা পরিমাণ জল জমাটবদ্ধ হবে, এর ফলে যে অ্যাকুইফার তৈরি হবে সেটা হচ্ছে স্থানীয় অ্যাকুইফার। এর পরেরটা আসি অ্যাকুইক্লুড। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকুইক্লুড যে স্তর অত্যাধিক সছিদ্রতার জন্য প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে কিন্তু কম প্রবেশ্যতার জন্য জল পরিবহন করতে পারে না, যেমন কাদা কণার গঠিত স্তর। এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। কাদা কণার আকার খুব সূক্ষ্ম, তাহলে যত বেশি সংখ্যক কণা হবে তার মধ্যে অনুছিদ্র স্থান বা রন্ধ্র অনেক বেশি হবে সংখ্যায়, তার ফলে এখানে প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে কিন্তু ওই কণাগুলোর মধ্যবর্তী ফাঁকগুলো এতটাই সূক্ষ্ম যে জল প্রবাহ হতে পারে না, জল পরিবহন করতে পারে না। এর জন্য একে বলা হচ্ছে অ্যাকুইক্লুড। খুব ভালো করে মনে রাখতে হবে, এটা 1 নম্বরের জন্য খুব আসে। পরের প্রশ্ন, পরের টপিক, অ্যাকুইটার্ড কি? দুর্বল প্রবেশ্যতার কারণে যে সম্পৃক্ত স্তর থেকে জল সহজেই কূপগুলিতে আসে না, ফলে কূপগুলি শুকিয়ে যায়, একে অ্যাকুইটার্ড বলা হয়। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন জায়গায় কূপ বা নলকূপ খনন করা হয়। কূপ মানে পাতকুয়ো বা নলকূপ মানে কল, হাত পাম্প খনন করা হয়। খনন করা হয় মানে কি, সেটা একটা স্তর পর্যন্ত পাইপকে অথবা কূপগুলোকে প্রবেশ করানো হয়। যে স্তরে বালি ও কাদা মিশ্রিত স্তর থাকে সেখানে যদি এই কূপগুলো প্রবেশ করানো হয় তবে সেই কূপগুলোতে সহজে জল আসে না, একে বলা হচ্ছে অ্যাকুইটার্ড। অ্যাকুইফিউজ যে অপ্রবেশ্য শিলা জল ধরে রাখে না অথবা জল পরিবহন করতে পারে না তাকে অ্যাকুইফিউজ বলা হয়। যেমন নিরেট গ্রানাইট শিলা। গ্রানাইট শিলা যদি নিরেট হয় তবে সে তার মধ্যে জল প্রবেশ করতেও দেয় না আর জল পরিবহন করতেও দেয় না, জল ধরেও রাখে না বা জল পরিবহন করতে পারে না, একে বলা হচ্ছে অ্যাকুইফিউজ। এই অ্যাকুইটার্ড
অ্যাকুইক্লুড এবং অ্যাকুইফিউজ এটি খুব আসে 1 নম্বর বা 2 নম্বরের জন্য। এবার আসি অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের পার্থক্য। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বরের জন্য আসতে পারে বা 3 নম্বরের জন্য আসতে পারে। 1 নম্বর, অ্যাকুইফারে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে এই স্তরটি অবস্থান করে। অ্যাকুইক্লুডে এই স্তরটি প্রবেশ্য শিলাস্তরকে ঘিরে অবস্থান করে। 2 নম্বর, এই স্তরটি একটি প্রবেশ্য শিলাস্তর। অ্যাকুইক্লুড এই স্তরটি প্রবেশ্য নয়। 3 নম্বর, এটি জলবাহী স্তর। অ্যাকুইক্লুড এটি জলরোধক স্তর। 4 নম্বর, শিলাস্তরের দুই প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকায় জল প্রবেশ করে এবং জলের চাপও বেশি থাকে। এটা আমরা আগেই দেখেছি। অ্যাকুইক্লুড প্রবেশ্যতা না থাকায় জল প্রবাহ থাকে না, তবে সছিদ্রতার জন্য শিলার ফাঁকগুলি জলপূর্ণ থাকে। এখানে একটা কথা বলি, এখানে 3টে পয়েন্ট পড়লেই যথেষ্ট, কারণ ম্যাক্সিমাম 2 বা 3 নম্বরের জন্য আসে। 3টে পয়েন্ট লিখলে সম্পূর্ণ নাম্বারই পাওয়া যাবে। এবার আসি অ্যাকুইফারের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ভালোভাবে বুঝলে এটা খুব সহজ। অ্যাকুইফারের মধ্যে ভৌম জল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অবস্থায় থাকে। এর ভিত্তিতে এই স্তরকে 2 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফ্রিয়েটিক স্তর, 2 নম্বর ভাদো স্তর। প্রথমে আমরা আসি ফ্রিয়েটিক স্তরে। তার আগে আমরা ছবিতে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এটা অপবেশ্য শিলাস্তর, এই পুরো অংশটা অ্যাকুইফার। অ্যাকুইফারে কোথায় কতটা জল থাকবে তার ভিত্তিতে অ্যাকুইফারকে 2টো ভাগে ভাগ করা হয়। যে অংশে জল জমা হয় সেটা হচ্ছে ফ্রিয়েটিক স্তর, আর উপরিভাগ থেকে একটি স্তরের মধ্যে থেকে জল শুধুমাত্র নিচের দিকে আসে, এখানে জল জমা হয় না, এটাকে বলা হয় অসম্পৃক্ত স্তর বা ভাদো স্তর। প্রথমে আমরা ফ্রিয়েটিক স্তর কি সেটা দেখে নেব। ফ্রিয়েটিক স্তর, ভূ অভ্যন্তরে শিলা ও মৃত্তিকার যে অংশ জল দ্বারা সম্পৃক্ত থাকে তাকে ফ্রিয়েটিক স্তর বলে। এই স্তরের নিচে অপ্রবেশ্য স্তর থাকে। ফ্রিয়েটিক স্তরের জলের উপরিভাগকে ভৌম জলপিট বা ভৌম জলতল বলে। ভূ অভ্যন্তরে শিলা এবং মৃত্তিকার যে অংশ জলপূর্ণ থাকে, এই অংশটা আমি দেখানোর চেষ্টা করেছি একটা ছবি এঁকে, যে মৃত্তিকা কণার মধ্যবর্তী যে ফাঁকা জায়গা থাকে বা রন্ধ্র থাকে সে সম্পূর্ণটা জলপূর্ণ থাকে, এটাকে বলা হয় ফ্রিয়েটিক স্তর। অন্তত ভৌমজল যেখানে জমা হবে সেই অংশ যেখানে মৃত্তিকা কণার মধ্যবর্তী স্থান জলপূর্ণ থাকবে সেটা ফ্রিয়েটিক স্তর। এর উপরিভাগে একটা জল তল থাকে। ফ্রিয়েটিক স্তর 2টি উপস্তরে বিভক্ত। এক নম্বর স্থায়ী সম্পৃক্ত স্তর, 2 নম্বর অস্থায়ী সম্পৃক্ত স্তর। এখানে স্থায়ী সম্পৃক্ত স্তর কি সেটা একটু দেখে নেব। যে ভৌম জলতলের নিচে ফ্রিয়েটিক জলস্তর সারা বছর সম্পৃক্ত থাকে, এমনকি শুষ্ক ঋতুতেও জলতল নিচে নামে না, সেই জলস্তরকে স্থায়ী সম্পৃক্ত স্তর বলে। এই স্তরে কূপ বা নলকূপ খনন করলে সারা বছর জল পাওয়া যায়। একটু বুঝে নেব। ভৌম জলতলের যে অংশ সারা বছর জল সম্পৃক্ত থাকে, স্তরের এই অংশে সারা বছর জল সম্পৃক্ত থাকে, অর্থাৎ এখানে মৃত্তিকা কণার মধ্যবর্তী ফাঁকা জায়গা সারা বছর জল দ্বারা পূর্ণ থাকে। এই অংশে যদি কেউ কূপ খনন করে তবে সে সারা বছর জল পাবে। দ্বিতীয়ত আসি সাময়িক বা অস্থায়ী সম্পৃক্ত স্তর। বর্ষাকালে জলতল উপরে ওঠে এবং শুষ্ক ঋতুতে জলতল নিচে নামে যায়। জলতল ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে সাময়িক বা অস্থায়ী সম্পৃক্ত স্তর বলে। এই স্তরে কূপ খনন করলে শুষ্ক ঋতুতে জল পাওয়া যায় না, এটা একটু বুঝে নিই। বৃষ্টি হলে জল নিচে নামতে থাকে, নিচে নামলে এই জলতল উচ্চতা বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে বর্ষাকালে দেখা যাচ্ছে জলতল এই অংশে এসে পৌঁছায়। কিন্তু যখন
শুষ্ক সময় বা গরমকাল অথবা শীতকাল, সেই সময় কূপ থেকে জল বের করে নেয় অথবা বাষ্পীভবন হয়, এর জন্য এই জলতল নিচের দিকে নেমে যায়, অর্থাৎ এই অংশে এসে উপস্থিত হয়। এই কারণে এই স্তরটি এই স্তরটিতে সারা বছর সমানভাবে জল থাকে না, এর জন্য এটাকে বলা হচ্ছে অস্থায়ী সম্পৃক্ত স্তর। কেউ যদি এই অংশে কূপ খনন করে তবে সে কূপ থেকে সারা বছর জল পাবে না। 2 নম্বর হচ্ছে ভাদস্তর। ভাদস্তর কি? ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের জলপিঠ বা জলতল পর্যন্ত বিস্তৃত স্তরকে ভাদস্তর বলে। এই স্তরের মধ্য দিয়ে জল সর্বদা নিম্নগামী হয়। এই স্তরে মৃত্তিকা কণার মধ্যে বায়ুপূর্ণ থাকে, ফলে এই স্তরকে অসম্পৃক্ত স্তরও বলা হয়। একটু বুঝে নেব। বলা হচ্ছে জলপিঠ থেকে বা জলতল থেকে এই পুরো স্তরটাকে বলা হচ্ছে ভাদস্তর। এই ভাদস্তরে সবসময় জল, বৃষ্টি হলে জল নিম্নগামী হয়, কিন্তু কখনো স্থায়ীভাবে জমা হয় না। এই অংশে মৃত্তিকা কণার মধ্যবর্তী যে ফাঁকা জায়গা থাকে তার মাঝখানে বায়ুপূর্ণ থাকে এবং সামান্য জলপূর্ণ থাকে, কিন্তু বায়ুপূর্ণ থাকে। এর জন্য ভাদস্তর অসম্পৃক্ত স্তর। ভাদস্তরকে 3 ভাগে ভাগ করা যায়, খুব ইম্পর্টেন্ট টপিক। একটা হচ্ছে মৃত্তিকা জলস্তর, 2 কৌশিক স্তর, 3 হচ্ছে মধ্যবর্তী ভাদস্তর। এই 3 ভাগে ভাগ করা যায়, মৃত্তিকা জলস্তর, কৌশিক স্তর এবং মধ্যবর্তী ভাদস্তর। মৃত্তিকা জলস্তর কি সেটা একটু দেখে নেব। প্রথম মৃত্তিকা জলস্তর। এই স্তর ভাদস্তরের সবচেয়ে উপরের স্তর। গাছের শিকড় মাটির গভীরে যে পর্যন্ত প্রবেশ করতে পারে সেই স্তর পর্যন্ত মৃত্তিকা জলস্তর। এই উপরিভাগটাকে বলা হচ্ছে মৃত্তিকা জলস্তর। এখানে যদি গাছ থাকে সেই গাছের শিকড় যতদূর পর্যন্ত মাটির নিচে প্রবেশ করতে পারে সেই অংশটা পর্যন্ত মৃত্তিকা জলস্তর। মাঝখানের অংশটা মধ্যবর্তী ভাদ, আর একদম নিচে আছে কৌশিক স্তর। এটা একটু জেনে নেব। কৌশিক স্তর ভাদস্তরের সর্বনিম্ন স্তর। এটা ভাদস্তরের সবচেয়ে নিচে থাকে। মাটির রন্ধ্রগুলি চুলের মতো সরু সরু নল দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ ওখানে মৃত্তিকা কণার মধ্যবর্তী যে ফাঁক বা রন্ধ্র রয়েছে সেগুলো চুলের ন্যায় সরু সরু নল দ্বারা যুক্ত থাকে। পৃষ্ঠটান, অর্থাৎ ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেলে, পৃষ্ঠটান বাড়লে ভৌম জলপিঠ থেকে জল এই নল দিয়ে উপরে উঠে আসে। যখন ভূপৃষ্ঠে সূর্যের আলো বেশি পড়ে বা ভূপৃষ্ঠ শুষ্ক হয় তখন ভূ অভ্যন্তরের জল এই নলগুলোর মধ্য দিয়ে উপরে উঠে আসে। 3 নম্বর মধ্যবর্তী ভাদস্তর। এটাও খুব ইম্পর্টেন্ট। মৃত্তিকা জলস্তর এবং কৌশিক স্তরের মাঝে মধ্যবর্তী ভাদস্তর অবস্থিত। নদী বা খালের জল যেমন পরিবাহিত হয়, ভূ অভ্যন্তরের জলও পরিবাহিত হয়। ভৌম জলের সংবহন, জলের পরিপূরণ, পরিবহন এবং ক্ষরণ, এই 3টি পর্যায়ের মাধ্যমে ঘটে থাকে। পূরণ বলতে ভৌম জল বৃষ্টি হলে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে, এটাকে বলা হচ্ছে পূরণ। পরিবহন, ভূ অভ্যন্তরে জল প্রবেশ করার পর যেখানে জলতল বেশি থাকে আর যেখানে জলতল কম থাকে সেই কম জলতলের দিকে জল পরিবাহিত হয়, এটাকে বলা হচ্ছে পরিবহন। ক্ষরণ, কোনো জায়গা থেকে ভৌম জল বেরিয়ে আসাকে বলা হচ্ছে ক্ষরণ। আচ্ছা, বৃষ্টিপাত ও তুষারগলা জলের মাধ্যমে ভৌম জলের ভাণ্ডার পূরণ হয়, এটা মনে রাখতে হবে। যে স্থানে ভৌম জলস্তর উঁচু থাকে সেখান থেকে নিম্ন ভৌম জলতলের দিকে ভৌম জল পরিবাহিত হয়। পরিবহনের মাত্রা নির্ভর করে শিলার সছিদ্রতা এবং প্রবেশ্যতার উপর। এই চিত্রে এই ভৌম জলতল এখানে উঁচুতে রয়েছে, এই অংশে নিচুতে রয়েছে, ফলস্বরূপ কি হচ্ছে, ভৌম জল এদিকে পরিবাহিত হচ্ছে। আসি ভৌমজলের ক্ষরণ বা ডিসচার্জ। ভৌমজলের ক্ষরণ বা ডিসচার্জ হচ্ছে
অনুস্রাবণ ও প্রস্রবণের মাধ্যমে হয়। প্রস্রবণের মাধ্যমে জল বেশি ক্ষরিত হয়, অর্থাৎ কোনো কোনো স্থান থেকে জল বেরিয়ে আসে। এই বেরিয়ে আসাটাকে বলা হচ্ছে ডিসচার্জ। ভৌমজলের ক্ষরণ এখানে আগেই বলা হয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। এবার আসি প্রস্রবণ কি। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। প্রস্রবণ যখন ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে প্রাকৃতিক উপায়ে বা স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, ভৌমজল বেরিয়ে আসে, এখানে ভৌমজল যুক্ত করে নেবে, তাকে প্রস্রবণ বলে। যেমন এই চিত্রে ভূ অভ্যন্তরের জল পরিবাহিত হচ্ছে এবং এখান থেকে বেরিয়ে আসছে। এই বেরিয়ে আসা অর্থাৎ ভূপৃষ্ঠে বেরিয়ে আসাটাই প্রস্রবণ। ভূ অভ্যন্তরের জল বা ভৌমজল কোনো স্থান থেকে আপনা আপনি ভূপৃষ্ঠে বেরিয়ে আসাকে প্রস্রবণ বলা হয়। প্রস্রবণ রেখা যখন ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ সৃষ্টি হয়, একে বলা হয় প্রস্রবণ রেখা। ভারতের মেঘালয় এবং ছোটনাগপুর মালভূমিতে প্রস্রবণ রেখা দেখা যায়। দেরাদুনে সহস্রধারা একটি প্রস্রবণ রেখা। আমরা জানি প্রস্রবণ হচ্ছে নির্গমন হওয়াকে আমরা প্রস্রবণ বলছি। যদি সেটি একটা নির্দিষ্ট রেখা বরাবর বেরিয়ে আসে, যেমন এখান থেকে বেরোচ্ছে, এই রেখা বরাবর বেরিয়ে আসে, তখন সেটাকে বলা হয় প্রস্রবণ রেখা। এই রেখার সংজ্ঞা এবং একটি উদাহরণ মনে রাখতে হবে। প্রস্রবণের শ্রেণীবিভাগ, এটা বড় প্রশ্নের জন্য আসে, 5 নম্বর ম্যাক্সিমাম প্রশ্নের জন্য আসে। প্রস্রবণের শ্রেণীবিভাগ। ভূতত্ত্ববিদ ব্রায়ান প্রস্রবণকে প্রধান 2 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ, 2 নম্বর অভিকর্ষজ প্রস্রবণ। অভিকর্ষজ প্রস্রবণ সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব। জলপীঠ থেকে জলের অভিকর্ষজ টানের প্রভাবে অভিকর্ষজ প্রস্রবণ ঘটে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী তার অভিকর্ষ বা অভিকর্ষের আকর্ষণে প্রত্যেকটি বস্তুকে নিচের দিকে টানে। একটা ছবিতে দেখে নিই। এই অংশে ভূপৃষ্ঠ থেকে জল চুইয়ে চুইয়ে এখানে পূর্ণ হয়েছে। এই জল অভিকর্ষের টানে নিচের দিকে স্থানান্তরিত হবে। স্থানান্তরিত হতে হতে যদি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, সেটাই হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ। অর্থাৎ অভিকর্ষের টানে জলের নিচের দিকে যাওয়ার সময় যদি কোনো না কোনো স্থান থেকে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, সেটাই হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ। অভিকর্ষজ প্রস্রবণ বেশ কয়েকটি প্রক্রিয়া আছে। তার মধ্যে 1 নম্বর অবনত জলপীঠ প্রস্রবণ, যেখানে জলপীঠ মানে জলতল, ভূপৃষ্ঠকে ছেদ করে। তাহলে এই জলতল, এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠকে ছেদ করেছে এই বিন্দুতে। সেখানে অবনত জলপীঠ প্রস্রবণ গড়ে ওঠে। ভৃগুতটের পাদদেশে এই প্রস্রবণ দেখা যায়, যেমন চাইবাসার লুপুংগুট্টু প্রস্রবণ। এখানে মূল কথা হচ্ছে, যেখানে জলপীঠ ভূপৃষ্ঠকে ছেদ করে সেখান থেকে ভৌমজল নির্গত হবে, সেটা অবনত জলপীঠ প্রস্রবণ। পরের টপিক সংযোগ প্রস্রবণ। সংযোগ প্রস্রবণটা কি? প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকলে প্রবেশ্য শিলাস্তরের নিচে থাকবে অপ্রবেশ্য শিলাস্তর। জল অপ্রবেশ্য শিলাস্তরের নিচে যেতে পারে না। প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগের স্থল ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে ভৌমজল ওই সংযোগের স্থল দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হয়। একে সংযোগ প্রস্রবণ বলে। এখানে মূলত দুটো কথা বলা হয়েছে, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর, প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলার সংযোগের স্থল ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে। এটুকু মনে রাখলেই, এটা মনে রাখা। একটা চিত্রের মাধ্যমে এটা দেখে নিই। এটা অপ্রবেশ্য শিলাস্তর, যে এই পুরোটা প্রবেশ্য শিলাস্তর। প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলার সংযোগস্থল মানে এই সংযোগস্থল ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে। এটা ভূপৃষ্ঠ,
প্রবেশ্য শিলা এবং অপবেশ্য শিলার সংযোগস্থল এই অংশটা। এটা ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে এই অংশ থেকে জল ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, এটাকে বলা হয় সংযোগ প্রস্রবণ। পরে আসি ডাইক প্রস্রবণ। অনেক সময় জলবাহী প্রবেশ্য শিলাস্তর মানে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে ডাইক উলম্বভাবে ভূপৃষ্ঠ পর্যন্ত উঠে এলে ডাইকের পেছনের জলবাহী শিলাস্তরের জল আটকে যায়। বর্ষায় জলতল ওপরে উঠলে ডাইক এবং প্রবেশ্য শিলাস্তরের সন্ধিস্থল থেকে জল প্রস্রবণ আকারে বেরিয়ে আসে, প্রস্রবণ বলে। এটা প্রবেশ্য শিলাস্তর পুরোটা। এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে এটা জলতল রয়েছে, এর মধ্যে জল রয়েছে, কিন্তু কোনো একটা সময় এই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে থেকে ডাইক উঠে এসে ভূপৃষ্ঠ পর্যন্ত। তাহলে এই জল আর এপাশে যেতে পারছে না, ফলে এই জলতলের উচ্চতা বর্ষাকালে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ডাইক এবং ভূপৃষ্ঠের সংযোগস্থল বলতে এই অংশটা, এখান থেকে জল বাইরে বেরিয়ে আসে। এটা হচ্ছে ডাইক প্রস্রবণ। চ্যুতির ফলে প্রবেশ্য শিলাস্তর অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা আবদ্ধ হলে প্রবেশ্য শিলাস্তরের জল চ্যুতিতল বরাবর বেরিয়ে এলে চ্যুতি প্রস্রবণ সৃষ্টি হয়। চ্যুতির ফলে প্রবেশ্য শিলাস্তর অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা আবদ্ধ হবে। এই চিত্রে চ্যুতি সৃষ্টি হয়নি, এই অংশটা অপ্রবেশ্য শিলাস্তর, এটাও অপ্রবেশ্য শিলাস্তর, এর মাঝখানের এই অংশটি প্রবেশ্য শিলাস্তর। চ্যুতি যখন সৃষ্টি হয়েছে তখন এই অপ্রবেশ্য শিলাস্তরটি নিচে নেমে গেছে, ফলে প্রবেশ্য শিলাস্তর অপ্রবেশ্য শিলাস্তর দ্বারা আবদ্ধ হয়ে গেছে, মানে এই প্রবেশ্য শিলাস্তরের জল অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে আর যেতে পারছে না। তখন কি হচ্ছে, এই ফাটল দিয়ে জল বাইরে বেরিয়ে আসছে। এটা হচ্ছে চ্যুতি প্রস্রবণ, যেমন মৌনীকরণে উৎস প্রস্রবণ। নেক্সট, বিদার বা সন্ধি প্রস্রবণ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্যাসল্ট বা গ্রানাইটের মতো বিশালায়তন শিলার বিদার, কারণ ব্যাসল্ট এবং গ্রানাইট ফাটলযুক্ত হয়, সেটাকেই বিদার বলছে, বা সন্ধিস্থল দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রথমে প্রবেশ করে এবং যে সকল বিদার এবং সন্ধিস্থল ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত থাকে সেখান থেকে জল ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, একে বলা হচ্ছে বিদার প্রস্রবণ। একটু ছবিতে দেখে নিই। এই চিত্রে এই বিশাল শিলাখণ্ডের এইগুলো হচ্ছে ফাটল বা বিদার। ভূপৃষ্ঠের জল এই বিদার বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করলে যে সমস্ত ফাটল ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে সেখান থেকে সেই ফাটলের মধ্যে থেকে জল ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, এটাকে বলা হচ্ছে বিদার বা ফাটল প্রস্রবণ বা সন্ধি প্রস্রবণ। নেক্সট হচ্ছে ভোকলুসিয়ান প্রস্রবণ। ভোকলুসিয়ান প্রস্রবণ বা দ্রবণ প্রস্রবণ। চুনাপাথরযুক্ত অঞ্চলে ফাটল দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে। চুনাপাথরযুক্ত অঞ্চলে অসংখ্য ফাটল থাকে, সেখান থেকে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। বেশ, দ্রবণ কার্যের ফলে ফাটলগুলি দীর্ঘ হয়, কারণ চুনাপাথর জলের সঙ্গে গুলে যায় বা দ্রবীভূত হয়, ফলে কি হয়, ফাটলগুলো দীর্ঘ হয় এবং ভূ অভ্যন্তরে অসংখ্য গুহার সৃষ্টি করে। যখন জল দ্রবীভূত হয় এর ফলে ভূ অভ্যন্তরে গুহার সৃষ্টি হয়, ফলে জল সহজে প্রবাহিত হয়। চুনাপাথরের পাদমূল থেকে প্রবাহিত জল বেরিয়ে এলে তাকে ভোকলুসিয়ান প্রস্রবণ বা দ্রবণ প্রস্রবণ বলে। মুসৌরির কেম্পটি জলপ্রপাতটি এইরূপ প্রস্রবণের ফলে সৃষ্টি হয়েছে। একটু ছবিতে দেখে নিই। বৃষ্টির জল প্রবেশ করার পর সেগুলো যত নিচের দিকে যায় এই ফাটল বা দাঁড়গুলোর আকার বাড়তে থাকে। এর পরবর্তীতে বড় বড় গুহার সৃষ্টি হয়।
এই অংশটা অপ্রবেশ্য শিলাস্তর, এর নিচে জল যেতে পারে না, ফলে ভৌমজল এসে এই নিচে এর ওপরে জমা হয়ে সে প্রবাহিত হয়। একটা সময় সে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, এটাকে বলা হচ্ছে ভোকলুসিয়ান প্রস্রবণ। তাহলে দারুণ প্রস্রবণ সাধারণত ব্যাসল্ট অথবা গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে গড়ে ওঠে। ভোকলুসিয়ান প্রস্রবণ চুনাপাথর গঠিত অঞ্চলে গড়ে ওঠে। এরা দুটো প্রায় একই রকম। নেক্সট হচ্ছে ভৃগুতট পাদদেশ প্রস্রবণ। ভৃগুতটের পাদদেশে মূলত চুনাপাথর ও চক দ্বারা গঠিত অঞ্চলে অপ্রবেশ্য কাদা পাথর এবং প্রবেশ্য বেলে পাথর বা চুনাপাথরের সংযোগস্থল থেকে জল বেরিয়ে আসে। নেক্সট হচ্ছে স্থায়িত্ব অনুসারে প্রস্রবণ কয় প্রকার। স্থায়িত্ব অনুসারে প্রস্রবণ দুই প্রকার। এক অবিরাম প্রস্রবণ, যে প্রস্রবণ থেকে সারা বছর সবসময় বা অবিরামভাবে ভৌমজল নির্গত হয় সেটা হচ্ছে অবিরাম প্রস্রবণ। সবিরাম প্রস্রবণ হচ্ছে যে প্রস্রবণ থেকে কেবলমাত্র আর্দ্র ঋতুতে অর্থাৎ বর্ষাকালে ভৌমজল নির্গত হয়, সেটা হচ্ছে সবিরাম প্রস্রবণ। অবিরাম মানে অনবরত সারাদিন ধরে বেরোবে, আর সবিরাম মানে বছরে একটা নির্দিষ্ট সময় ভৌমজল নির্গত হয়। অবিকর্ষজ প্রস্রবণ, এক্ষেত্রে অভিকর্ষের টানের বিপরীতে ভৌমজল নির্গত হয়, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে প্রত্যেকটি বস্তুকে টানে, কিন্তু এই ক্ষেত্রে কেন্দ্রের বিপরীত দিকে জল নির্গত হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে গিজার। খুব ভালো করে বুঝতে হবে গিজার এবং আর্টেসীয় প্রস্রবণ। গিজার হলো এক ধরনের উষ্ণ প্রস্রবণ, অর্থাৎ গরম জল নির্গত হয়। যেসব উষ্ণ প্রস্রবণে জল ও বাষ্প নিয়মিতভাবে কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টা অন্তর স্তম্ভের মতো, স্তম্ভ মানে পিলারের মতো, প্রবল বেগে এবং শব্দ করে উপরে উঠে আসে, তাকে গিজার বলে। এখানে অবশ্যই শব্দ করে উপরে উঠে আসবে, তাকে গিজার বলা হবে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার, এটা একটি গিজার বা উষ্ণ প্রস্রবণের উদাহরণ। এখানে একটু ছবিতে দেখে নেব। এখান থেকে ভূ অভ্যন্তরের জল বা বাষ্প উপরের দিকে উঠে এসে বাইরে বেরিয়ে যায় স্তম্ভের মতো শব্দ করে, এটা হচ্ছে গিজার। উৎপত্তির কারণ কি? উৎপত্তির কারণ পরীক্ষায় খুব আসে। যে সকল স্থানে সদ্য মৃত অথবা জীবন্ত আগ্নেয়গিরি আছে, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে আগ্নেয়গিরি আছে সেখানে অল্প গভীরতায় তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে, কারণ তার নিচে তো ম্যাগমা রয়েছে। ভৌমজল ওই অঞ্চলে ম্যাগমা গহ্বরের সংস্পর্শে প্রচণ্ড গরম হয়, কারণ ম্যাগমা তো প্রচণ্ড উত্তপ্ত তরল শিলা, তার সংস্পর্শে যখন আসবে তখন জল প্রচণ্ড উত্তপ্ত হবে এবং বাষ্প ম্যাগমা গহ্বরে জমাটবদ্ধ হয়। ম্যাগমা গহ্বর বলতে এ হচ্ছে ম্যাগমা গহ্বর। এই ম্যাগমার সংস্পর্শে জল এই অংশে সঞ্চিত হয়। উত্তপ্ত বাষ্পের চাপ প্রচণ্ড বৃদ্ধি পেলে বাষ্প, উষ্ণ জল এবং আবদ্ধ বায়ু ফোয়ারার মতো বা ঝর্ণার মতো বেরিয়ে আসে এবং গিজার সৃষ্টি করে। গহ্বরে বাষ্পের চাপ হ্রাস পেলে কিছু সময় শান্ত থাকে, কিছুক্ষণ পর পুনরায় একই প্রক্রিয়ার মাধ্যমে গিজার সৃষ্টি হয়। যে সমস্ত অঞ্চলে আগ্নেয় পদার্থ রয়েছে বা ভূ অভ্যন্তরে ম্যাগমা রয়েছে সেখানে গরম জল বাষ্পীভূত হয় এবং এই বাষ্প এই ম্যাগমা গহ্বরগুলোতে সঞ্চিত হয়। যখন বাষ্পের চাপ প্রচণ্ড বেড়ে যায়, যেমন প্রেশার কুকারে দেখা গেছে অনেক সময় বাষ্পের চাপ প্রচণ্ড বেড়ে গেলে সিটি দেয়, ঠিক সেরকমই বাষ্পের চাপ যখন প্রচণ্ড বেড়ে যায় তখন গরম জল বাষ্পসহ স্তম্ভের আকারে জল নির্গত হয়, এটা হচ্ছে গিজার। যখন জল বেরিয়ে আসে তখন চাপ কিছুটা কম হয়, তারপর পুনরায় যখন জল গরম হয় তখন ঠিক একই প্রক্রিয়ায় আবার জল বাইরে বেরিয়ে আসে। পরের টপিক হচ্ছে আর্টেসীয় প্রস্রবণ। দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অধোভঙ্গের আকারে অবস্থান করলে এবং প্রবেশ্য শিলাস্তরের দুই প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে, এটুকু বুঝে নি আগে, না হলে পুরো। দুটো অপ্রবেশ্য শিলাস্তর, একটা অপ্রবেশ্য শিলাস্তর এবং একটা অপ্রবেশ্য শিলাস্তর, এই দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে
একটা প্রবেশ্য শিলাস্তর, মানে এই স্তরটি। এটা বলছে অধোভঙ্গের আকারে। অধোভঙ্গের আকার মানে হচ্ছে এইরকম ভাঁজযুক্ত হয়ে যদি অবস্থান করে এবং তার দুই প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে। এক প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত এবং আরেক প্রান্ত এদিক থেকে ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে। বৃষ্টির জল ওই দুই প্রান্ত দিয়ে এসে প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হয়ে আবদ্ধ জলবাহী স্তর বা অ্যাকুইফার সৃষ্টি করে। আবদ্ধ অ্যাকুইফার সৃষ্টি করে। এই অংশ দিয়ে বৃষ্টির জল প্রবেশ করে এই অংশে এসে জমা হবে। জমা হয়ে যেহেতু এই স্তরটি দুটি অপবেশ্য শিলাস্তর দ্বারা আবদ্ধ, এর জন্য এটি আবদ্ধ জলবাহী স্তর বা আবদ্ধ অ্যাকুইফার সৃষ্টি করে। মধ্যভাগের তুলনায় এই দুই প্রান্ত অনেক উপরে থাকায় জলচাপ তল বা পিজোমেট্রিক স্তর মধ্যভাগের ভূপৃষ্ঠের থেকে অনেক উঁচুতে অবস্থান করে মধ্যভাগের তুলনায়। এখানে মধ্যভাগ বলতে এটা বলছে এই স্তরের জলতল এখানে রয়েছে, মানে জল পূর্ণ হতে হতে জলের উচ্চতা বেড়েছে, এপাশে জলতল এখানে রয়েছে। এই দুটো অংশকে যদি যুক্ত করা যায় যেটাকে বলা হয় পিজোমেট্রিক স্তর। তাই বলছে যে পিজোমেট্রিক স্তরের তুলনায় মধ্যভাগ অনেক নিচুতে অবস্থান করে। মধ্যভাগের ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করে। বেশ, এইরূপ জলবাহী স্তরকে আর্টেজীয় স্তর বলে। এই স্তরের উপরে অবস্থিত অপ্রবেশ্য স্তরে দুর্বল স্থান দিয়ে জল ফোয়ারার মতো নির্গত হলে তাকে আর্টেজীয় প্রস্রবণ বলে। বিষয়টা একটু বুঝে নাও ভালো করে। এখানে পিজোমেট্রিক স্তর এই স্তরটাকে বলা হচ্ছে। এই অংশের জলও চাইবে যে এই স্তর পর্যন্ত আসুক, কারণ জল তার সমুচ্চশীলতা ধর্ম বজায় রেখে চলতে চায়। যদি এই অপ্রবেশ্য শিলাস্তরে কোনো দুর্বল জায়গা থাকে সেখান থেকে জল, এই নিচের জল বেরিয়ে আসবে ফোয়ারার মতো। এই নিচের জল ফোয়ারার মতো বেরিয়ে আসবে এবং আর্টেজীয় অ্যাকুইফার সৃষ্টি করবে। ফোয়ারার মতো নির্গত হলে তাকে আর্টেজীয় প্রস্রবণ বলে। বেশ, প্রবেশ্য স্তরের মধ্যে কূপ খনন করলে জল আপনা আপনি বেরিয়ে আসে, একে আর্টেজীয় কূপ বলে। প্রবেশ্য স্তরও কূপ, কিন্তু জল যদি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে তবে সেটাকে বলা হবে আর্টেজীয় প্রস্রবণ। কূপ খনন করলে সেটা হবে আর্টেজীয় কূপ। ফ্রান্সের আর্তোয়াস অঞ্চলে সর্বপ্রথম এই কূপ খনন করা হয়। রাজস্থানের উদয়পুর, আজমির, জয়পুর ইত্যাদি শহরের নিচে এই স্তর লক্ষ্য করা যায়। জলের উষ্ণতার বিচারে প্রস্রবণ দুই প্রকার। শীতল প্রস্রবণ, অর্থাৎ যে প্রস্রবণ দিয়ে শীতল জল নির্গত হয়, যেমন দেরাদুনের সহস্রধারা মৌসুরীর প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ, অর্থাৎ যে প্রস্রবণ দিয়ে উষ্ণ জল বা গরম জল নির্গত হয়, যেমন বক্রেশ্বর, রাজগীর, সিমলার নিকট তাতাপানি, কুলুর নিকট মণিকরণ প্রভৃতি। মানব জীবনে ভৌমজল বা প্রস্রবণের গুরুত্ব কী? 1 নম্বর পানীয় জলের সরবরাহ। 2 নম্বর শীতল অঞ্চলে ঘরবাড়ি উষ্ণ রাখার কারণ হচ্ছে ভৌমজল যদি উষ্ণ হয় শীতল অঞ্চলে ঘরবাড়ি গরম রাখতে বা উষ্ণ রাখতে সহায়তা করে। 3 নম্বর কৃষিক্ষেত্রে সেচ কার্য করতে। 4 নম্বর মরুদ্যান সৃষ্টিতে। এটি 2 থেকে 3 নম্বরের জন্য ম্যাক্সিমাম আসতে পারে। 4টে পয়েন্ট করে রাখলেই যথেষ্ট।